সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চ্যাপ্টারের আমরা গতদিন অবধি দেখেছিলাম পলিনেশন বা পরাগযোগ পর্যন্ত। এবারে আমরা আসব পুংলিঙ্গধর আর স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি। এর আগে আমরা পরাগ রেণুর গঠন সম্পর্কেও কিছুটা জেনেছিলাম। এবারে দেখব কিভাবে পুংলিঙ্গধরের উৎপত্তি হয় এবং স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি হয়। এবারে পুংলিঙ্গধরের উৎপত্তিটা কিভাবে হয়। তো যে পোলেন মাদার সেল থেকে থাকে অর্থাৎ পরাগথলি থাকে, তার মধ্যে স্পোরোজেনাস যে টিস্যু আছে সেই স্পোরোজেনাস টিস্যু থেকে তৈরি হয় কি পোলেন মাদার সেল বা মাইক্রোস্পোর মাদার সেল, যারা কি হয় ডিপ্লয়েড কোষ। এই ডিপ্লয়েড কোষ থেকে মিওসিস ডিভিশনে অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে তৈরি করে স্পোর টেট্রাড। এই স্পোর টেট্রাড থেকে তৈরি হয় 4টি হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হয়। এই মাইক্রোস্পোরগুলো দুটো আবরণ দ্বারা অর্থাৎ ইনটাইন এবং এক্সাইন দ্বারা আবৃত হয়ে তৈরি করে 4টে পোলেন গ্রেন বা পরাগ রেণু তৈরি হয়। এবারে সেই পরাগ রেণুর যদি আমরা গঠন দেখি, আগের দিন কিছুটা হলেও দেখেছিলাম, সেটা যদি দেখি দেখব কি হয়, এদের ভিতরে একটা পাতলা থিন লেয়ার থেকে থাকে, পাতলা লেয়ার থেকে থাকে, যাদেরকে আমরা কি বলি ইনটাইন বলি। এই ইনটাইন মূলত সেলুলোজ এবং পেকটিন দিয়ে তৈরি হয়, সেলুলোজ এবং পেকটিন। আর এর বাইরে তৈরি হয় যেটা আনইভেন থাকে, একেবারে মসৃণ থাকে না, আনইভেনলি অমসৃণ থেকে থাকে, সেই লেয়ারটাকে বলা হয় কি এক্সাইন, যেটা মূলত স্পোরোপোলেনিন দিয়ে তৈরি হয়। স্পোরোপোলেনিন কোথা থেকে তৈরি হয় সেটা আবার ট্যাপেটাম থেকে স্পোরোপোলেনিন তৈরি হয়। সেই স্পোরোপোলেনিন দিয়ে কি তৈরি হয় এক্সাইন তৈরি হয়। এটা কি হয় আনইভেনলি হয়ে থাকে, অর্থাৎ এইরকম ভাবে হয়ে থাকে, আনইভেনলি অমসৃণ হয়ে থাকে, স্থানে স্থানে বিচ্ছিন্ন থাকে। এদেরকে কি বলা হয় জার্ম পোর বলা হয়। কি বলা হয় জার্ম পোর। অর্থাৎ যখন এই মাইক্রোস্পোরটা অর্থাৎ পোলেন গ্রেনটা যখন জার্মিনেশন হবে, তখন পোলেন টিউবটা কোথা থেকে নির্গত হবে, সেই জন্য এই জার্ম পোরগুলো থেকে থাকে। কারণ কি, কারণ এই এক্সাইনের পুরো পোলেনিনটা হচ্ছে খুব স্টেবল স্ট্রাকচার, অর্থাৎ এটা খুব সহজে অ্যাসিড বা এনজাইম এগুলো দিয়ে কিন্তু সহজে নষ্ট হয় না। তাহলে এত যদি প্রোটেক্টিভ লেয়ার হয়ে থাকে, সেটাকে বিনষ্ট করে টিউব হতে গেলে সমস্যা। সেই জন্য কি রয়েছে এই পোলেনের মধ্যেই জার্ম পোরগুলো থেকে থাকে, যেখান থেকে খুব সহজেই পোলেন টিউবটা নির্গত হতে পারে। এইবারে আসি, এর মধ্যে কি একটা নিউক্লি থেকে থাকে যেটা কিনা হ্যাপ্লয়েড নিউক্লি, এই নিউক্লিটা। এবারে এখানে কি হয় মাইটোটিক ডিভিশন। মাইটোটিক ডিভিশনে কি তৈরি হলো, আরো একটা নিউক্লি তৈরি হলো, তাহলে সেটাও হ্যাপ্লয়েড হলো, এটাও হ্যাপ্লয়েড। এইবারে এই যে নিউক্লিটা তৈরি হলো, এবারে সাইটোকাইনেসিস ঘটে এটা কি তৈরি করে একটা কোষ তৈরি করে, অর্থাৎ দুটো কোষ তৈরি করে। ছোট আর একটা বড় কোষ তৈরি হয়, সমান হয় না। তো যেটা ছোট কোষ হয়, সেটা যেটা নিচের দিকে এরকম থেকে থাকে ছোট কোষ, সেটাকে বলা হয় কি জেনারেটিভ সেল বা জেনারেটিভ, ওই নিউক্লিয়াসটাকে জেনারেটিভ নিউক্লিয়াস এটাকে বলা। এই নিউক্লিয়াসটাকে বলা হয় টিউব নিউক্লিয়াস আর পুরো সেলটাকে বলা হয় টিউব সেল। এইবারে এই জেনারেটিভ নিউক্লিয়াসটা ফ্লোট হয়ে অর্থাৎ ভেসে উপরের দিকে উঠে যায়, তখন দেখতে এইরকম মাকু আকৃতির হয়ে যায়। ঠিক আছে, মাকু আকৃতির একটা কোষ এরকম ভাবে তৈরি হয়ে যায়, মাকু আকৃতি। এটাকে কি বলবো জেনারেটিভ কোষ বলবো, কি বলবো জেনারেটিভ সেল বলবো, হ্যাপ্লয়েড। আর এই পুরো কোষটা অর্থাৎ এই পুরো কোষটা যেটা রয়েছে এটাকে বলা হবে কি পোলেন টিউব সেল বলা হবে বা পোলেন টিউব কোষ। নিউক্লিয়াসটাকে বলা হয় পোলেন টিউব নিউক্লিয়াস। ঠিক আছে, এবার এটা তৈরি হলো। ঠিক এই রকম যখন টু সেল স্টেজ থাকে, অর্থাৎ দুটো কোষের অবস্থায় যখন থাকে, 60% অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ গুপ্তবেজী উদ্ভিদের মধ্যে পরাগযোগ ঘটে যায়। বাকি 40% অর্থাৎ 40% বা তার থেকেও কম
উদ্ভিদের ক্ষেত্রে 3 সেল স্টেজে পলিনেশন ঘটে বা পরাগযোগটা ঘটে। 3 সেল স্টেজ বলতে কি, অর্থাৎ এই যে জেনারেটিভ সেল যেটা আছে এ আবার মাইটোটিক ডিভিশনে কি তৈরি করে, দুটো কোষ তৈরি করে, যাদেরকে আমরা বলি কি মেল গ্যামেট, পুং গ্যামেট বলা হয়। কি বলা হয়? মেল গ্যামেট, পুং গ্যামেট এখানে তৈরি হয়ে যায়। 3 সেল স্টেজে পরাগযোগ ঘটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখেছি, ওই রকম জেনারেটিভ নিউক্লিয়াস অবস্থায় থাকা অবস্থাতে অর্থাৎ জনন কি হয়, পরাগযোগটা ঘটে যায় অর্থাৎ 2 সেল স্টেজে। এইবারে পরাগযোগ যখন ঘটে তখন কি হয়, এই গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। এবারে গর্ভমুণ্ডে যখন গিয়ে পড়লো, এই পরাগ রেণুটা যখন গর্ভমুণ্ডতে গিয়ে পড়লো, এটা গর্ভদণ্ড, এটা গর্ভমুণ্ড, মুণ্ডতে গিয়ে যখন পড়লো, প্রথমে এটা সমপ্রজাতির কিনা সেটা দেখে। এর জন্য কিছু অ্যালিল বা জিন থাকে, তার থেকে কি হয়, এখানে এই স্টিগমা অর্থাৎ গর্ভমুণ্ড থেকে কিছু রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থের সিক্রেশন হয় বা ক্ষরণ হয়। যে সিক্রেশনটা যদি তা সেম প্রজাতির হয়ে থাকে, একই প্রজাতির যদি পরাগ রেণু হয়, তাহলে এই পরাগ রেণুটা ওই সিক্রেশনের প্রভাবে জার্মিনেট করবে। এবারে জার্মিনেট যখন করবে তখন কি হয়, এখানে এই যে টিউব নিউক্লিয়াসটা কি করবে, টিউব তৈরি করবে। অর্থাৎ যেহেতু এর মধ্যে সাইটোপ্লাজমের কন্টেন্টটা অনেক বেশি, কারণ যেহেতু সব থেকে বড় কোষ, এটা তো ছোট মাকু আকৃতির হয়েছে জেনারেটিভ নিউক্লিয়াস, যেহেতু এর মধ্যে সাইটোপ্লাজমের পরিমাণটা অনেক বেশি, তখন ও কি করবে, পুশ আপ, অর্থাৎ ওর যে ইনটাইন যেটা থাকে, সেই ইনটাইনের যে অঞ্চলগুলোতে জাম্পোর রয়েছে সেখান থেকে টিউব তৈরি করার একটা দেখাবে। অর্থাৎ সাইটোপ্লাজমটা কি করবে, যেখানটায় জাম্পোর রয়েছে সেখানটায় একটা ছোট্ট টিউব তৈরি করবে, যার মধ্যে দিয়ে কি হবে, সাইটোপ্লাজমটা আসতে থাকবে। এবার সাইটোপ্লাজমের পুশ আপ থাকার ফলে কি হবে, টিউবটা ধীরে ধীরে বাড়তে থাকবে, অর্থাৎ এই রকম টিউব তৈরি হবে। এবারে এই টিউবের মধ্যে কে প্রবেশ করবে, তাহলে এখান থেকে যে টিউবটা তৈরি হবে সেই টিউবের মধ্যে প্রবেশ করবে টিউব নিউক্লিয়াস, আর তার পিছে পিছে থাকবে জেনারেটিভ কোষ। এবারে ধীরে ধীরে কি হবে, এখান থেকে যেটা টিউব নিউক্লিয়াস থাকে সেই টিউব নিউক্লিয়াসটা ধীরে ধীরে ডিজেনারেট করে যায়। একমাত্র জেনারেটিভ নিউক্লিয়াস যেটা থাকে বা জেনারেটিভ সেল যেটা থাকে সেটা ডিভাইড করে দুটো পুং গ্যামেট তৈরি করে। এই রকম অবস্থাতে কি হয়, এটা এই গর্ভমুণ্ডের ভেতর দিয়ে গিয়ে গর্ভদণ্ডের ভিতর দিয়ে প্রবেশ করে কোথায় যাবে, আলটিমেটলি ডিম্বাশয়ের মধ্যে, যেখানে এমব্রিও স্যাক রয়েছে। অ্যাকচুয়ালি এইটুকু যেটুকু আমরা দেখলাম, পুংলিঙ্গধরের পরিস্ফুরণ বা উৎপত্তি, পুংলিঙ্গধরের উৎপত্তি এইটুকু, যেখানে দুটো পুং গ্যামেট তৈরি হলো। এরপরে যখন এই টিউবটা বাড়বে, সেটা আসবো অ্যাকচুয়ালি নিষেকের যখন। এবারে আসি স্ত্রীলিঙ্গধরের উৎপত্তিতে চলে আসি। স্ত্রীলিঙ্গধরের উৎপত্তিতে যদি আসি, আরে কোথায় থাকে, কি হয়, এই যে ডিম্বাশয় যেটা থেকে থাকে একটা এরকম ডিম্বাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এবারে এই ডিম্বাশয়ের মধ্যে কি থাকে, ডিম্বক থাকে। এটা যেটা রয়েছে অ্যানাট্রপাস প্রকৃতির, বেশিরভাগ সময় আমরা এরকম এঁকে থাকি ঊর্ধ্বমুখ প্রকৃতি, এরকম, এটা ধর অ্যানাট্রপাস প্রকৃতির। এইবারে এই যে ডিম্বক যেটা রয়েছে, এই ডিম্বকের এটা হচ্ছে কোন প্রান্ত, মাইক্রোপাইল ডিম্বক রন্ধ্র, এদিকটা মাইক্রোপাইল প্রান্ত, এটা কি প্রান্ত, চালাজা প্রান্ত। এই দুটো জিনিস বারবার খেয়াল রাখতে হয় কোন জায়গাতে রয়েছে, এটা হচ্ছে চালাজা প্রান্ত, এটা হচ্ছে মাইক্রোপাইল প্রান্ত। এইবারে এই যে ডিম্বক যেটা থাকে প্রাথমিক অবস্থায়, এই ডিম্বকের মধ্যে যেটা থেকে থাকে পুরোটাই এরকম নিউসেলাসে পূর্ণ থাকে, নিউট্রিটিভ সেলেরা এরা এরকম নিউসেলাসে পূর্ণ থেকে থাকে। এবার এর মধ্যে এতগুলো নিউসেলাসের কোষ রয়েছে, নিউসেলাস কোষের মধ্যে মাইক্রোপাইলের দিকে একটা কোষ পরিণত হলো কিসে, না মেগাস্পোর মাদার সেলে পরিণত হলো, যেটা ডিপ্লয়েড।
কি হলো, যেটা ডিপ্লয়েড। এবারে এই যে ডিপ্লয়েড যে মেগাস্পোর মাদার সেল রয়েছে, সেটা একটা মিওসিস কোষ বিভাজন দ্বারা বিভাজিত হয়ে 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। 1 2 3 4 এরকম 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। যদি আমরা মাইক্রোস্পোর মাদার সেলের কথা খেয়াল করি, সেখানে তৈরি হয়েছিল কি, স্পোর টেট্রাট তৈরি হয়েছিল। স্পোর টেট্রাট সেটা একটা কোয়াড্র্যান্ট টাইপের একটা গঠন তৈরি হয়েছিল বা গ্লোবিউলার স্ট্রাকচার তৈরি হয়েছিল। কিন্তু মেগাস্পোর মাদার সেল যখন মিওসিস কোষ বিভাজনে গিয়ে এরকম 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি করে, সেই 4টে হ্যাপ্লয়েড কোষ কিন্তু লিনিয়ার থাকে। কিরকম থাকে? লিনিয়ার, রৈখিকভাবে অবস্থান করে। এবার এখানে তৈরি হলো। এইবারে খেয়াল কর, এটা হচ্ছে চালাজা প্রান্ত, এটা হচ্ছে মাইক্রোপাইল প্রান্ত, অর্থাৎ চালাজার দিকে এটা, আর এটা মাইক্রোপাইলের দিকে রয়েছে। এবারে চালাজা প্রান্তের দিকে যেটা থেকে থাকে, চালাজা প্রান্তের দিকে 3টে সেল কি হয়, বিনষ্ট হয়ে যায়, ডিজেনারেট করে যায়, অর্থাৎ এই কোষগুলো বিনষ্ট হয়ে যায়। থাকে মাইক্রোপাইলের দিকের একটা কোষ, যেটা হ্যাপ্লয়েড, সেটা কিসে পরিণত হয়, একটা মেগাস্পোরে পরিণত হয়। কিসে পরিণত হলো? মেগাস্পোর, যেটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে যার মধ্যে মেগাস্পোর তৈরি হলো। কোথায় অবস্থান করছে? মাইক্রোপাইলের দিকে। এইবারে এই যে মেগাস্পোর যেটা আছে, এমব্রিও শ্যাক ধীরে ধীরে গঠন করবে, এমব্রিও শ্যাক গঠন করবে। তো এর মধ্যে গিয়ে ধীরে ধীরে এইটা বাড়তে থাকবে। আমি ওটা ওখানে দেখাচ্ছি। ফার্স্ট এমব্রিও শ্যাক গঠন করবে। এবারে এই যে নিউক্লিয়াস যেটা রয়েছে, এই নিউক্লিয়াসটা 3বার মাইটোটিক ডিভিশন হবে, 3বার মাইটোটিক ডিভিশন হবে, কিন্তু সেখানে কেবলমাত্র ক্যারিওকাইনেসিস ঘটবে, সাইটোকাইনেসিস কিন্তু ঘটবে না। ঘটবে সেটা পরে। তো 3বার পরপর যে মাইটোটিক ডিভিশন ঘটবে, সেখানে কি ঘটবে? কেবলমাত্র ক্যারিওকাইনেসিস ঘটবে। তাহলে ক্যারিওকাইনেসিস যদি ঘটে, এই জায়গাটা আমরা কি দেখব? প্রথমে 2টো নিউক্লিয়াস তৈরি হলো, তারপরে এই দুটো থেকে আরো 2টো তৈরি হলো, তারপরে এদের থেকে আরো 8টা এরকম নিউক্লি তৈরি হবে। 8টা নিউক্লি তৈরি হবে, এখনো কিন্তু সাইটোকাইনেসিস ঘটেনি, অর্থাৎ সেল ফরমেশন হয়নি। এইবারে এই যখন 8টা নিউক্লিয়াস হলো, কি হলো? 3টে মাইক্রোপাইলের দিকে, 3টে চালাজার দিকে। বারবার বলছি, এটা চালাজা প্রান্ত, এটা মাইক্রোপাইল প্রান্ত বা ডিম্বগ্রন্থ, এই অনুযায়ী। তো এখানে 3টে নিউক্লিয়াস চলে এসছে, এই প্রান্তে রয়েছে 3টে নিউক্লিয়াস। এবারে সাইটোকাইনেসিস ঘটবে, অর্থাৎ এখানে সেল ফরমেশন হলো, এই একটা, এই একটা, আর এই একটা। এখানে মাইক্রোপাইলের দিকে যে 3টে কোষ উৎপন্ন হয়, 2টো ছোট কোষ থাকে, তাদেরকে বলা হয় সিনার্গিডস বা সিনার্জিস বলে, বাংলায় সহকারী কোষ বলা হয়। কি বলে? সহকারী কোষ, হ্যাপ্লয়েড। আর একটা বড় বৃহৎ হয়, সেটা আলটিমেটলি পরিণত হয় কিসে? এগে বা ডিম্বাণুতে পরিণত হয়। হ্যাপ্লয়েড ডিম্বাণুতে পরিণত হয়। হলো, এখানে একমাত্র ডিম্বাণুটা থাকে ফার্টাইল, উর্বর, আর সিনার্গিড যেটা বা সহকারী কোষ যেগুলো থাকে, সেটা হলো স্টেরাইল, বন্ধা প্রকৃতির হয়। এই প্রান্তে গিয়ে এরকম 3টে কোষ উৎপন্ন হচ্ছে, 3টে কোষ। এই 3টে কোষগুলোকে বলা হয় কি? অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ বলা হয়। কি বলা হয়? প্রতিপাদ কোষ বলা হয়। তারাও কিন্তু স্টেরাইল, বন্ধা হয়ে থাকে। এখানে যে 2টো নিউক্লিয়াস সেন্ট্রারে থেকে থাকে, তাদেরকে বলা হয় কি? পোলার নিউক্লিয়াই বলা হয়, পোলার নিউক্লি বলা হয়। পোলার নিউক্লি প্রত্যেকে কিন্তু হ্যাপ্লয়েড অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এমব্রিও শ্যাকটা তৈরি হলো, এইখানে কি রয়েছে? মাইক্রোপাইল বা ডিম্বাগ্রন্থের দিকে যেটা রয়েছে, একটা ডিম্বাণু, 2টো সহকারী কোষ, এদেরকে বলা হয় কি? এগ অ্যাপারেটাস বলা হয়।
এগ অ্যাপারেটাস। এখানে যে দুটো সহকারী কোষ থাকে, এই সহকারী কোষের নিম্ন প্রান্তে অর্থাৎ মাইক্রোপাইলের দিকে, রন্ধ্রের দিকে ফিঙ্গার লাইক স্ট্রাকচার থাকে, আঙুলের মতো প্রবর্ধক থেকে থাকে, তাদেরকে ফিলিফর্ম অ্যাপারেটাস বলে। কি বলে? ফিলিফর্ম অ্যাপারেটাস। ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ কি? যখন ওই যে পোলেন টিউবটা বাড়তে বাড়তে যখন এই মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করবে, তখন ওই মাইক্রোপাইলের দিকে গাইড করে কে? এই ফিলিফর্ম অ্যাপারেটাস। অর্থাৎ ডিম্বক ওই পোলেন টিউবগুলোকে বা গ্যামেটগুলোকে, পুং গ্যামেটগুলোকে নিয়ে আসতে সাহায্য করবে, যে এদিকে এসো, এদিকে এসো, এখানে এসো। এইরকম ভাবে গাইডটা করে থাকে হচ্ছে ওই ফিলিফর্ম অ্যাপারেটাস গুলো। এদেরকে কি বলবো? ফিলিফর্ম অ্যাপারেটাস বলবো। ডিম্বাণু আর দুটো সহকারী কোষকে কি বলবো? এগ অ্যাপারেটাস। যে আঙুলের মতো প্রবর্ধক সহকারী কোষে যুক্ত থাকে, ফিলিফর্ম অ্যাপারেটাস। ঠিক আছে? আর যেটা চালাজা প্রান্তর দিকে যদি থাকে সেটা হচ্ছে কি? বন্ধা অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ। আর মাঝখানে দুটো নিউক্লি থাকে যাদেরকে বলা হয় পোলার নিউক্লি বলা হয়। দুটো হ্যাপ্লয়েড N+N ফর্মের কোষের মধ্যে থেকে থাকে। এবারে এখানে আমি কোষ বলছি, তাহলে ওদের কোষটা কোনটা? ওদের কোষটা হচ্ছে কিন্তু এই পুরোটাই হচ্ছে ওদের কোষ। অর্থাৎ যে কোষটার মধ্যে এরকম দুটো হ্যাপ্লয়েড নিউক্লিক রয়েছে। তাহলে একটা এমব্রিও শ্যাকের মধ্যে যদি আমরা দেখি, সেই এমব্রিও শ্যাকের মধ্যে কি থাকে? কটা নিউক্লি থাকে বা নিউক্লিয়াস থাকে? তাহলে বলতে হবে 8টা নিউক্লিয়াস। কেন? 1 2 3, অর্থাৎ দুটো সহকারী কোষের, একটা এগের বা ডিম্বাণুর, দুটো পোলার নিউক্লি আর 3টে অ্যান্টিপোডাল সেলের। কটা নিউক্লি হলো? 8টা নিউক্লি হলো। 8 নিউক্লি। সেল কটা? কোষ কটা? 7 সেলড। কেন 7 সেল? 1 2 3 4 5 6 and 7। অর্থাৎ এখানে মোট 7 সেল থেকে থাকে। 7 সেল স্ট্রাকচার একটা এমব্রিও শ্যাকের মধ্যে, আর 8 নিউক্লি স্ট্রাকচার কার মধ্যে? এমব্রিও শ্যাকে। কখন? জাস্ট বিফোর ফার্টিলাইজেশন, নিষেকের ঠিক পূর্বে এই রকম অবস্থান করে থাকে। এবারে যদি এইখানটায় ছোট্ট করে এঁকে দিই ওই এমব্রিও শ্যাকটা, তাহলে কিরকম থাকবে? এইখানটায় এরকম ভাবে অবস্থান করবে এমব্রিও শ্যাক। যে এমব্রিও শ্যাকের এখানে একটা এগ রয়েছে, দুটো সহকারী কোষ, দুটো পোলার নিউক্লি, আর এখানে থাকবে 3টে অ্যান্টিপোডাল সেল। পাশে কি থাকে? এদেরকে বলা হয় নিউসেলাস বলে। কি বলে? নিউসেলাস। ঠিক আছে? পোস্ট ফার্টিলাইজেশনের পরে কি হয়? এই নিউসেলাস গুলোর পরিবর্তন হয় কোনো ক্ষেত্রে। কোনো ক্ষেত্রে, সেটা পরের হয়তো বলবো পরের ভিডিওতে। ফার্টিলাইজেশনের পরে কি হয়? এই সাধারণত নিউসেলাস গুলোকে ওরা ব্যবহার করে এমব্রিও তৈরি করে। কি তৈরি করে? এমব্রিও। এমব্রিওটা কি জাইগোট ফর্মের পরে হয়। আমি এখনো জাইগোটেও আসেনি, নিষেকের দিকে যাইনি। তো জাইগোট, নিষেকের পরে যে জাইগোট হয়, জাইগোট থেকে যখন এমব্রিও তৈরি হয়, তখন ওই নিউসেলাসের মধ্যে থাকা নিউট্রিটিভ মেটেরিয়াল বা নারিশমেন্টের জন্য কি করে? ওই নিউসেলাস গুলোকে ব্যবহার করে। অনেক ক্ষেত্রে কিন্তু এমব্রিও তৈরি হয়ে যায় কিন্তু নিউসেলাস পুরোটা ব্যবহার হয়নি। তখন ওই যে লেয়ারটা থেকে থাকে, বীজ যখন গঠন হয়ে গেল, বীজের মধ্যে যে এই নিউসেলাসটা থেকে যায়, তখন তাদেরকে বলা হয় কি? পেরিস্পার্ম বলে। যাদের ক্ষেত্রে এক্সিস্টেন্ট নিউসেলাস থাকে, নিউসেলাস থেকে থাকে, তাদেরকে আমরা কি বলবো? পেরিস্পার্ম বলবো। ঠিক আছে? তাহলে আমরা এটা কি দেখলাম? ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, স্ত্রী লিঙ্গধরের উৎপত্তি। তাহলে আমরা দেখলাম পুংলিঙ্গধরের উৎপত্তি, তারপরে দেখলাম স্ত্রী লিঙ্গধরের উৎপত্তি। এইবারে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও ডায়াগ্রাম সহ করতে হবে অনেকগুলো। আমি এখানে নয় মুছে মুছে করে দিলাম, কিন্তু পরীক্ষার খাতায় পড়লে অনেকগুলো সিরিজে ছবিগুলো এঁকে দিতে হয়। এমনি লেখাটা সহজ, কিন্তু সিরিজে এঁকে দিতে হবে, ইম্পর্টেন্ট। এরপরে আমি আসবো নিষেকে, অ্যাঞ্জিওস্পার্মে, অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদের, সপুষ্পক উদ্ভিদের আমরা নিষেকে চলে আসছি। এবারে এই নিষেকে যখন আসবো, এটা আমি আর মুছছি না। পোলেন যখন তৈরি হয়ে গেছে, কোন সময়তে পলিনেশন ঘটেছে? 2 সেল স্টেজে ঘটেছে। আমি সেই জায়গা থেকে আবার ফিরে আসছি।
টু সেল স্টেজে যখন এসছে, অর্থাৎ এখানে এইরকম যখন রয়েছে, এইরকম যখন পোলেনগুলো এসে পড়েছে, তো টু সেল স্টেজ রয়েছে। টু সেল স্টেজ কেন? এখানে একটা রয়েছে জেনারেটিভ নিউক্লিয়াস, আর একটা রয়েছে টিউব নিউক্লিয়াস। এইবারে কি বললাম, টিউব নিউক্লিয়াস যেটা থাকে বা টিউব সেল যেটা থাকে, তার মধ্যে সাইটোপ্লাজম কন্টেন্ট অনেক বেশি থাকায় যেখানে জার্ম পোর থাকে, সেই জার্ম পোর দিয়ে কি তৈরি করে, ধীরে ধীরে একটা পোলেন টিউব তৈরি করে। যে পোলেন টিউব, এই টিউবের মধ্যে প্রবেশ করে কে, একটা টিউব নিউক্লিয়াস আর একটা জেনারেটিভ নিউক্লিয়াস। যখন ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন কি হয়, এই টিউব নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে যায়, থাকে জেনারেটিভ নিউক্লিয়াস। সে ফার্দার মাইটোটিক ডিভিশনে বিভাজিত হয়ে তৈরি করে কি, দুটো পুং গ্যামেট। কি তৈরি করে? দুটো পুং গ্যামেট। হলো। এইবারে যদি এটা সলিড স্ট্রাকচার হয়, অর্থাৎ গর্ভদণ্ডটা যদি সলিড হয়, তাহলে এই টিউব নিউক্লিয়াসটা আসতে একটু বেশি সময় লাগবে, কারণ এখানে মেকানিক্যাল ওয়েতে আসে, যান্ত্রিকভাবে আসে, পুশ করতে করতে, অর্থাৎ চাপ দিতে দিতে আসে, ফার্দার টিউবটা বাড়তে থাকবে। কিভাবে বাড়তে থাকবে? কারণ ওর ভিতরে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজমিক কন্টেন্ট রয়েছিল ওই টিউব নিউক্লিয়াস সেলের মধ্যে। তো সেই টিউব সেলটা, সাইটোপ্লাজমটা পুশ আপ করতে করতে চলে আসবে এবং এখানকার সেলগুলোকে রাপচার করতে করতে, অর্থাৎ বিনষ্ট করতে করতে ভেতরে প্রবেশ করবে। আর যদি হলো টাইপ হয়, অর্থাৎ ফাঁকা থাকে, তাহলে খুব সহজেই টিউবগুলো বৃদ্ধি পেতে থাকবে। এখন যদি সেলুলার থাকে, অর্থাৎ কোষগুলো যদি থাকে, টিউবগুলো যখন বাড়তে থাকবে, এরকম টিউবগুলো যখন বাড়তে থাকবে, এর মধ্যে কি রয়েছে, দুটো পুং গ্যামেট রয়েছে, তখন এদের দুপাশ থেকে, এই দিক থেকে, দুদিক থেকে যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলো কি করতে পারে, প্রেসিং করতে পারে, অর্থাৎ ওদেরকে চাপ দিতে পারে। ফলে কি হবে, ধর দেখা গেল এই দুটো নিউক্লিয়াসের মাঝখানে হয়ে গেল, তাহলে এই জায়গাটায় ব্লকেজ তৈরি হয়ে যাবে। তাহলে একটা নিউক্লিয়াস প্রবেশ করতে পারবে, একটা নিউক্লিয়াস যেতে পারবে না। সেটা প্রিভেনশনের জন্য এই পুশ আপটা হলে কি হবে, একটা নিউক্লিয়াস উপরের দিকে উঠে যেতে পারে, বা দুটো নিউক্লিয়াস উপরের দিকে উঠে যেতে পারে, ফার্দার প্রোগ্রেস বন্ধ হয়ে যেতে পারে, বা টিউবটা প্রবেশ করে দিকে যাবে, কিন্তু নিউক্লিয়াস দুটো যেতে পারলো না, বা একটা নিউক্লিয়াস যেতে পারলো না। সেটা যাতে না ঘটে, সেই জন্য কি হয়, এখানে যখন দুটো পুং গ্যামেট থেকে থাকে, যখন যতবার করে এগোতে থাকবে, যতটা ওপরে কি তৈরি হয়, ক্যালোস প্লাগ তৈরি হয়। ক্যালোসের একটা করে স্তর পড়ে, যখনই পুশ আপ হলেও নিউক্লিয়াস দুটো যাতে লিফটেড না হয়ে যায়, উপরের দিকে যাতে উঠে না যায়, সেটা বা সেটাতে বাধা দেয়। হলো। এবারে যখন আরো বাড়তে থাকবে, টিউবটা আরো বাড়ছে, এরকম ভাবে টিউবটা টিউবটা যখন আরো বাড়তে থাকে, পুং গ্যামেট গুলো নিচের দিকে চলে আসে। তো যখনই আসবে, প্রত্যেকবার কি হবে, কিছু সময় অন্তর অন্তর ওই ক্যালোস প্লাগ গুলো হতে থাকবে, এরকম ক্যালোস প্লাগ গুলো হতে থাকবে। এখানে হয়তো ছিল, এখানে হয়তো ছিল, এরকম ভাবে ছিল, এরকম ক্যালোস প্লাগ হতে 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 নিচের দিকে নামতে থাকে। এইবারে এই যে পোলেন টিউব যেটা আসছে, বাড়তে বাড়তে এগিয়ে আসছে, এই টিউবটা আলটিমেটলি কোথায় যাবে, এমব্রিও শ্যাকের মধ্যে প্রবেশ করবে। এখন এমব্রিও শ্যাকে প্রবেশের তিনটে দিক রয়েছে। এক, চালাজা দিয়ে প্রবেশ করতে পারে, তখন সেটাকে বলা হবে কি, চালাজোগামী বলা হবে, চালাজোগামী। এক। দুই, এই যে ইন্টেগুমেন্ট গুলো রয়েছে, এখান দিয়ে প্রবেশ করতে পারে, তখন তাকে বলা হবে মিজোগামী বা মেসোগামী। আর হতে পারে ডিম্বক রন্ধ্র দিয়ে, মাইক্রোপাইলার এন্ড দিয়ে প্রবেশ করতে পারে, তখন সেটাকে বলা হবে কি, পোরোগ্যামি। কি বলা হবে? পোরোগ্যামি। তো তিনটে পদ্ধতিতে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি পোরোগ্যামি। আমরা যেটা পড়ব সেটাও কিন্তু পোরোগ্যামি পদ্ধতিটাই দেখব, যে ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করছে। এইবারে আলটিমেটলি পোলেন টিউবটা এরকম ভাবে বাড়তে 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 কোথায় চলে আসবে, এই ডিম্বক রন্ধ্রের দিকে চলে আসবে। এইবার ডিম্বক রন্ধ্রের দিকে, এখানে দুটো পুং গ্যামেট রয়েছে, রন্ধ্রের দিকে কি হয়, যখন এই ডিম্বক রন্ধ্রের দিকে চলে আসে দুটো পুং গ্যামেট নিয়ে, তখন কি হয়, ওখানে থাকা ওই যে ফিলিফর্ম অ্যাপারেটাসের কথা বলছিলাম, ফিঙ্গার লাইক স্ট্রাকচার, তো ওই ফিলিফর্ম অ্যাপারেটাসটা ওদের প্রবেশে গাইড করে। তো তার জন্য কি হয়, এখানে প্রবেশ করতে গেলে সিনার্গিসটাকে ডিজেনারেট হতে হয়, অর্থাৎ সিনার্গিসটা ওখানটায় বিনষ্ট হয়ে যায়।
বিনষ্ট হলেই তবে পথটা পাবে। তো সেক্ষেত্রে কি হবে, এখানে এই সিনার্গিসটা হয়তো বিনষ্ট হলো, ডিজেনারেট করলো, করার পরে এখানে ফিলিফর্মটা গাইড করলো এবং এই অংশটা রাপচার হয়ে যায় পোলেন টিউব এবং যে এমব্রিও শাকের যে পর্দা যে জায়গাটা ছিল দুটোর কানেক্টিং অংশটাতে রাপচার হয়ে যায় অর্থাৎ ফেটে যায়। ফলে কি হবে, দুটো পুং গ্যামেট এমব্রিও শাকের মধ্যে প্রবেশ করে যায়। ধীরে ধীরে এগুলোও কিন্তু অর্থাৎ যে অপর সিনার্গিটস আছে এগুলোও কিন্তু বিনষ্ট হতে থাকে। আরও যখন এগোতে থাকবে নিষেকের দিকে তখন এই অ্যান্টিপোডাল সেলগুলোও কিন্তু ধীরে ধীরে ডিজেনারেট করতে থাকবে বা বিনষ্ট হতে থাকবে। এবারে এই যে দুটো নিউক্লিয় এখন এলো, পুং গ্যামেট এলো, এই দুটো পুং গ্যামেট কি করবে, একটা এগ শেলের সাথে যুক্ত হবে। এখন এগ শেলের সাথে দুটো নিউক্লিয়াস যদি যুক্ত হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, এগ শেলটা আলটিমেটলি জাইগোটে পরিণত হবে। কিসে পরিণত হবে, জাইগোট, ডিপ্লয়েড জাইগোটে পরিণত হবে। হলো, এইবার যখন জাইগোটেও পরিণত হলো আরেকটা নিউক্লিয়াস কি হবে, আরেকটা পুং গ্যামেট রয়েছে, সেই পুং গ্যামেটটা ধীরে 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 সেন্টারের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে যেতে থাকবে। কেন্দ্রের দিকে থাকা পোলার নিউক্লি যে দুটো রয়েছে সেই পোলার দুটো নিউক্লি, এটা কিন্তু আলটিমেটলি একটা কোষ পুরো, পোলার নিউক্লি যেখানে n+n স্টেজে রয়েছে অর্থাৎ দুটো নিউক্লি আলাদা আলাদা ভাবে রয়েছে, সেই দুটো নিউক্লি এবং ওই পুং গ্যামেটটা আলটিমেটলি মিলিত হয়ে কি তৈরি করবে, ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করবে। প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস করবে, প্রাথমিক শস্য নিউক্লিয়াস তৈরি করবে। এখনো কিন্তু পুরো শস্য তৈরি হয় না, ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম এরপরে হবে। ঠিক আছে, তো তৈরি হলো। এবারে এখানে যেটা ঘটলো, দুটো পুং গ্যামেট একটা ডিম্বাণুকে নিষিক্ত করেছে, আর একটা পুং গ্যামেট পোলার নিউক্লিয়ার সাথে যুক্ত হয়ে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করেছে বা একটা ফিউশন হয়েছে। সেই জন্য যেহেতু এখানে দুবার নিষেক হয় সেই জন্য এখানে দ্বি নিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। দুটো পুং গ্যামেট একটা দুটো পোলার নিউক্লিয়ার সাথে যুক্ত হচ্ছে আর একজন ডিম্বাণুর সাথে যুক্ত হচ্ছে বা নিষেক সম্পন্ন করছে, সেই জন্য এদেরকে কি বলা হবে, ডাবল ফার্টিলাইজেশন বলা হবে। এবারে ডাবল ফার্টিলাইজেশন হলো, আর এখানে যেহেতু দুটো পোলার নিউক্লি আর এবং একটা পুং গ্যামেট মিলিত হয়েছে এটাকে বলা হয় ট্রিপল ফিউশন। কি বলা হবে, ট্রিপল ফিউশন। তাহলে আমরা ফার্টিলাইজেশন প্রসেসে কি দেখলাম, ডাবল ফার্টিলাইজেশন, ট্রিপল ফিউশন। সিকোয়েন্সটা কি, সিকোয়েন্স যেটা রয়েছে, ফার্স্ট জাইগোট তৈরি হবে অর্থাৎ ডিম্বাণুর সাথে একটা পুং গ্যামেট মিলিত হয়ে একটা জাইগোট তৈরি হবে, তারপরে তৈরি হবে 3n ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে প্রথম জাইগোট, পরে শস্য নিউক্লিয়াস হলো। এরপরে আফটার ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেকের পরবর্তী যখন ঘটনা, তখন পূর্বে অর্থাৎ আগে তৈরি হবে শস্যর বা এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট, তারপরে তৈরি হবে এমব্রিওর ডেভেলপমেন্ট। তাহলে পরপর সিকোয়েন্স যদি যাই, প্রথম জাইগোট ফর্মেশন, তারপরে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস ফর্মেশন মানে ট্রিপল ফিউশন, এন্ডোস্পার্ম ফর্মেশন, তারপরে ফোর্থ আসছি এমব্রিও ডেভেলপমেন্ট। কেন জাইগোটটা আগে হয়তো আগে এমব্রিও হতে পারতো, তাহলে এন্ডোস্পার্মটা আগে হচ্ছে কেন, কারণ এন্ডোস্পার্ম হচ্ছে নিউট্রিটিভ সেল অর্থাৎ পুষ্টি প্রদান করবে কাকে, যে এমব্রিওটা ডেভেলপ করবে, তার খাদ্য চাই, খাবার চাই, সেই খাবারটা দেবে কে, এন্ডোস্পার্ম। তাই আগে এন্ডোস্পার্ম তৈরি হবে, তারপরে আলটিমেটলি এমব্রিও তৈরি হবে। সেটা পরবর্তী সময়তে পরবর্তী ভিডিওতে আমি আসবো যে কিভাবে এমব্রিও ডেভেলপমেন্ট এবং এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট হয়, আগে এন্ডোস্পার্ম তারপরে এমব্রিও। এখন এর পরবর্তী ভিডিওতে তাহলে ওই পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্টটা দেওয়ার চেষ্টা করব। এটুকু ভালো করে দেখিস, সিকোয়েন্সগুলো খেয়াল করিস, শর্ট কোশ্চেনের জন্য এবং বড় কোশ্চেনের জন্য তিনটেই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট সালের কোশ্চেন দেখলে দেখতে পারবি, উচ্চ মাধ্যমিকে কিন্তু তিনটেই এসছে, ডায়াগ্রাম সহ করতে হবে। ঠিক আছে, চল।